আজ ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। পূর্ণ প্রস্তুতি সম্পন্ন। উদ্ধারকারী জাহাজ হামজার সহায়তায় টেনে তোলা হলো দৌলতদিয়া ফেরিঘাটে ডুবে যাওয়া বাস। এ পর্যন্ত ১৪টি মৃতদেহ উদ্ধার। মন্ত্রিসভার বৈঠকে জ্বালানি পরিস্থিতি নিয়ে আলোচনা। আন্তর্জাতিক স্পট মার্কেট থেকে ২ কার্গো এলএনজি কেনার অনুমতি। যুদ্ধ বন্ধে নিজের সাথেই আলোচনা করছে যুক্তরাষ্ট্র, বলছে ইরান। প্রবলভাবে শান্তি চুক্তি চাচ্ছে তেহরান, দাবি ট্রাম্পের, নাকচ করেছে তেহরান। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। আজ ২৬শে মার্চ মহান স্বাধীনতার গৌরবের ৫৬তম দিবস। যথাযোগ্য মর্যাদায় দিনটি পালন করবে জাতি। রাজনীতি বিশ্লেষকদের মতে ৭১-এ যে স্বপ্নে স্বাধীনতা অর্জন হয়েছে তা পুরোপুরি পূরণ করা যায়নি, কিন্তু যে জাগরণ ৭১-এ মানুষের মনে জন্ম নিয়েছিল তা এখনও জীবন্ত। হাইজ্যাক করার চেষ্টা করেও জনগণের অন্তর থেকে সেই চেতনা কেড়ে নেওয়া যায়নি, যাবেও না। আহমেদ সরোয়ারের রিপোর্ট। ১৯৭০ সাল নির্বাচনের পর পাকিস্তানি শাসকেরা যখন গণতান্ত্রিক প্রক্রিয়ায় ক্ষমতা হস্তান্তর না করে পূর্ব পাকিস্তানের উপর সামরিক হামলা শুরু করে, তখন সংঘবদ্ধ জাতি স্বতঃস্ফূর্তভাবে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। পাকিস্তানে ছিল অগণতান্ত্রিক সেনাশাসন। জনগণ স্বপ্ন দেখেছে বেসামরিক গণতান্ত্রিক বাংলাদেশ। সামাজিক অর্থনৈতিক ব্যবস্থায় থাকবে না বৈষম্য। সেই আকাঙ্ক্ষার ভিত্তিতেই স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের অভ্যুদয়। গত ৫ দশকে দেশের আর্থসামাজিক অবস্থার অনেক উন্নতি হয়েছে, আবার অনেক স্বপ্ন ও আকাঙ্ক্ষা এখনও অধরা। গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠা হয়নি, বন্ধ হয়নি ধর্মের রাজনৈতিক অপব্যবহার। আমরা পরাধীনতার হাত থেকে মুক্তি চেয়েছি। পরাধীনতা খালি রাজনৈতিক পরাধীনতা নয়, আমরা পাকিস্তানি আমলের যে কুৎসিত শোষণমূলক ব্যবস্থা ছিল সেইটা থেকে আমরা স্বাধীনতা চেয়েছি, পরিত্রাণ চেয়েছি, যাতে আমরা একটা ভিন্ন ধরনের সমাজ ব্যবস্থায়, ভিন্ন ধরনের বাস্তবতায় নতুন দেশ পরিচালনা করতে পারি। যেই স্বপ্ন নিয়ে আমরা দেশ স্বাধীন করেছিলাম সেই স্বপ্ন বাস্তবায়িত হয়নি। আমরা আশা করেছিলাম দেশটাও কিন্তু ৫৫ বছরে একটা ম্যাচিউরড, একটা সুসংগঠিত এবং সলিড একটা ফুটিং আমাদের হবে সব ক্ষেত্রে, সেটা আমার অর্থনীতিতে বলেন, রাজনীতিতে বলেন, আন্তর্জাতিক সম্পর্কে বলেন। তো ৫৫ বছরে আমাদের যে ইতিহাস, স্বৈরতন্ত্র, খানিকটা অল্প সময়ের গণতন্ত্র এবং আপনার সামরিক শাসন, এই যে আপনার চড়াই উৎরাই পেরিয়ে যে আমরা আসলে গণতন্ত্র এইভাবে চর্চাও ঠিকমতো করতে পারিনি। গণতান্ত্রিক চর্চা যদি নিরবচ্ছিন্ন ধারাবাহিক না হয় তাহলে ৫৫ না, ওই ১৫৫ বছরও আমাদের অবস্থা কিন্তু এর চেয়ে বেশি ভালো হবে আশা করার কারণ নেই। বিশ্লেষকরা বলছেন, স্বাধীনতা সবার মন মানসিকতায় পরিবর্তন এনেছে। জনগণ উচ্চাকাঙ্ক্ষী হয়েছে, প্রতিবাদী হয়েছে। জোর করে চাপিয়ে দেওয়া কোনো ব্যবস্থাই জনগণ বেশি দিন সহ্য করেনি। ১৯৯০-এর গণ আন্দোলনে সামরিক শাসনের অবসান ঘটেছে। ২৪-এর ছাত্র গণ আন্দোলনেও উৎখাত হয়েছে ফ্যাসিস্ট শাসন। দেশবাসী বারবার সংগ্রাম করে অন্যায্য ব্যবস্থার পরিবর্তন এনেছে। মানুষের ভেতরে যে জাগরণ ৭১-এ জন্ম নিয়েছিল সেটা এখনো জীবন্ত আছে। ২৪-এর গণ অভ্যুত্থানে দেখলাম মুক্তিযুদ্ধের ভবিষ্যৎ না থাকলে বাংলাদেশেরও কোনো ভবিষ্যৎ নেই। মুক্তিযুদ্ধই আমার গার্ড, আমার আত্মরক্ষার অবলম্বন। আমাদের এই দুর্বলতার সুযোগ নিয়ে পাকিস্তানপন্থী কালো শক্তি এখন আঘাত হানার চেষ্টা করছে। অতি ডানপন্থী একটা গোষ্ঠী, তারাই কিন্তু চাইছে, বারবার চাইবে, কিন্তু জনগণের সম্মিলিত শক্তির কাছে এরা মাথাচাড়া দিয়ে উঠতে পারবে বলে আমার বিশ্বাস হয়। অন্তত স্বাধীন দেশে সবাই জীবনকে উপভোগ করবে, এই আকাঙ্ক্ষা বিশ্লেষক সহ সচেতন সবারই। আহমেদ সরোয়ার, বাংলা ভিশন, ঢাকা। মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে সাভারে জাতীয় স্মৃতিসৌধে। জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা নিবেদন নির্বিঘ্ন করতে সাভার জুড়ে নেওয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও নেওয়া হয়েছে নানা প্রস্তুতি। বিস্তারিত আশুলিয়ার প্রতিনিধি শেফালী মিতুর রিপোর্টে। বৃহস্পতিবার প্রথম প্রহরেই রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি, বিদেশি কূটনীতিক সহ পদস্থ কর্মকর্তারা শ্রদ্ধা জানাবেন এখানে। এরপর স্মৃতিসৌধ চত্বর উন্মুক্ত করে দেয়া হবে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য। দিনটি উপলক্ষে ধুয়ে মুছে পরিষ্কার করা হয়েছে গোটা স্মৃতিসৌধ চত্বর। রং তুলির কাজ, ফুল গাছ স্থাপন,
লেক সংস্কার কাজ সহ বিভিন্ন স্থানে সিসি ক্যামেরা স্থাপন ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধ এলাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে পুলিশ। পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। এই ডিগনিটরি ব্যক্তি যারা এখানে আগমন করবেন তারা যেন নির্বিঘ্নে জাতীয় স্মৃতিসৌধে আগমন করে শ্রদ্ধা নিবেদন পূর্বক নিজ নিজ গন্তব্য পৌঁছতে পারেন। আমাদের পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য বিভিন্ন জায়গায় মোতায়েন থাকবে। এদিকে দিনটি ঘিরে নানা আয়োজনের কথা জানিয়েছে উপজেলা প্রশাসনও। আমাদের বীর মুক্তিযোদ্ধাগণের জন্য আমরা সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করেছি, এছাড়া সেটা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এবং একই সাথে আমরা পৌরসভার পক্ষ থেকেও আয়োজন করেছি। এছাড়াও আমরা উন্নত মানের খাবার পরিবেশন করব, বিশেষ করে আমাদের এতিমখানাগুলোতে এবং হাসপাতালে। পরিবর্তিত পরিস্থিতিতে এবার শহীদদের শ্রদ্ধা জানাতে স্মৃতিসৌধে আগের চেয়েও বেশি মানুষের ঢল নামবে বলে ধারণা স্থানীয় প্রশাসন ও আয়োজকদের। শেফালী মিতু, বাংলাভিশন, আশুলিয়া, ঢাকা। রাজবাড়ী দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে ডুবে যাওয়া বাসটি উদ্ধার করা হয়েছে। শেষ খবর পর্যন্ত এই দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে 14 জন। বুধবার বিকেল 5:30টার দিকে বাসটি নদীতে পড়ে যায়। চোখের নিমিষেই বাসটি পানিতে পড়ে যেতে দেখেন ঘাটে উপস্থিত মানুষ। যাত্রীদের কেউ কেউ বের হয়ে আসতে পারলেও বেশিরভাগই বাসের মধ্যে আটকা পড়ে। দুর্ঘটনার পরই স্থানীয়ভাবে ফায়ার সার্ভিস ও পুলিশ উদ্ধার কাজ শুরু করে। যোগ দেয় উদ্ধারকারী জাহাজ হামজা। পরে উদ্ধারে অংশ নেন সেনা সদস্যরাও। প্রত্যক্ষদর্শীরা জানান, কুষ্টিয়ার কুমারখালী থেকে ছেড়ে আসা সৌহার্দ্য পরিবহনের একটি বাস দৌলতদিয়া 3 নম্বর ফেরিঘাটের পন্টুন হয়ে ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। অল্প সময়ের মধ্যেই উদ্ধার করা হয় 4টি মৃতদেহ, যা সময় গড়ানোর সাথে সাথেই বাড়তে থাকে। দুর্ঘটনাস্থলটি অত্যন্ত গভীর হওয়ায় উদ্ধার কাজে জটিলতা দেখা দেয়। বাসটা ব্রেক ফেল করছে, ব্রেক ফেল করে মানে আপনার ড্রাইভার পারলে কিন্তু আপনার যে কোনো সাইড নিয়ে একটাই করতে পারতো। ড্রাইভার লাফ দিয়ে নামে গেল পল্টনের উপরে, নামার পরে গাড়িটা পানিতে চলে গেল। আমার বউ আর আমার বাচ্চা ছিল, আমি বাইরে বেরোছিলাম ভাই একটু ফেরি দেখার জন্য যে ফেরি আসতেছে নাকি, আর ওর মধ্যে ফেরি টান দিছে গাড়ি। আপনার সামনে কি পড়ে গেছে? আমার সামনেই পড়ছে ভাই। মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘায়িত হলেও সরকারের জ্বালানি সক্ষমতা ও কার্যক্রম যাচাই করে পরিস্থিতি সামাল দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চলমান বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতিতে দেশে জ্বালানির রিজার্ভ বাড়ানোর উপর গুরুত্ব দিয়ে আন্তর্জাতিক স্পট মার্কেট থেকে 2 কার্গো এলএনজি কেনার অনুমতি দিয়েছে সরকার। বৃহস্পতিবার মহান স্বাধীনতা দিবস, এজন্য একদিন আগেই বুধবার বিকেলে মন্ত্রিসভার বৈঠকটি হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান বৈঠকে সভাপতিত্ব করেন। দীর্ঘ বৈঠকের পর মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি বৈঠকের সিদ্ধান্তের কথা জানান। প্যানিক বাইং হচ্ছে অনেকটা, আমার চোখেও পড়েছে যাই। প্যানিক বাইং বা ইচ্ছা করে করতেছে কিনা, এইগুলো তো অতিরিক্ত কিনলে তো নষ্টই হবে বলে মনে হয়, তেলগুলা। তো এগুলো হচ্ছে কিছু, তো সেটা হয়তো আর কয়েকদিন পরে কেটে যাবে। মানুষের মধ্যে আস্থা ফেরত আসলে সরকার আগামী খুব শিগগিরই যে প্ল্যান নেওয়া হয়েছে তাতে এই রিজার্ভটা আরও বড় করার চেষ্টা করা হচ্ছে, যাতে আমাদের জ্বালানি, আমাদের মূলত ধাক্কাটা আসে জ্বালানির ক্ষেত্রে এবং সারের ক্ষেত্রে, যে ওয়ার টু ওয়ার হলে। তো এই জ্বালানির ক্ষেত্রে এই ব্যবস্থাগুলো নেওয়া হচ্ছে। জামায়াত ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেছেন, নেতৃত্বের ব্যর্থতা, লোভ, অদূরদর্শিতা আর সীমাহীন দুর্নীতির কারণেই স্বাধীনতার 55 বছরেও বাংলাদেশ তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারেনি। জ্বালানি সংকট মোকাবেলায় সর্বদলীয় বৈঠক ডাকতেও সরকারের প্রতি আহ্বান জানান জামাতের আমির। মহিবুল্লাহ মহিবের রিপোর্টে বিস্তারিত। মহান স্বাধীনতা ও জাতীয় দিবসকে সামনে রেখে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ জামাত। অনুষ্ঠানে দলের আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেন, দুর্নীতির বিষ বাষ্প যতদিন দূর না করা যাবে ততদিন মানুষ স্বাধীনতার সুফল ভোগ করতে পারবে না। জামাত আমির আরও বলেন, তার দেয়া বক্তব্য না বুঝেই সমালোচনা করেন অনেকে। কূটনৈতিকদের সাথে আন্তরিক মুহূর্ত নিয়েও সমালোচনার জবাব দেন জামাত আমির। আমরা একটা রিসেপশনের আয়োজন করেছিলাম, বিদেশি কূটনীতিবিদরা এবং আমাদের বন্ধুরা এখানে এসেছিলেন। ঈদের দিনটা মানুষ একটু খোলা মনে সবার সাথে মিশে, আমি একটু মিশেছি। হায়ারে আল্লাহ, এটা নিয়ে কী যে অবস্থা! নবীজি এটা করেছেন রে ভাই,
তিনি তার প্রিয়তম সাহাবীর সাথে এটা করেছেন। এটা তো আমার নবীর প্রিয় সুন্নত। আমি তো আমার নবীর প্রত্যেকটা সুন্নতকে ভালোবাসি। কে কি বললো না বললো এগুলার পাত্তাই আমি দেই না। তুমি বলতেই থাকো, আমি করতেই থাকবো। হ্যাঁ, মানুষ হিসাবে যদি ভুল করি অনুতপ্ত হব, ক্ষমা চাইব, কোনো অসুবিধা নাই। অনুষ্ঠানে এলডিপি সভাপতি অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট তুলে ধরেন। অন্যদের গাত্র দেওয়া কেন হলো? মন্দির ভেঙে দেবে, ওইটা করবে, মেয়েদেরকে ঘরে ঢুকিয়ে দেবে। ভাই, আমরা কাকেও কোনো ঘরে ঢুকাবো না। আমরা ঢুকাবো চোরদেরকে জেলে, দুর্নীতিবাজদেরকে জেলে, চাঁদাবাজদেরকে জেলে। বাকি যারা ভালো মানুষ তারা প্রকাশ্যে ঘুরে বেড়াবে। যারা আল্লাহ এবং নবীকে মানে না তারা দেশে বৈষম্য সৃষ্টি করে বলেও দাবি করেন কর্নেল অলি আহমদ। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। বিদায়ী অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ১১৩টির বিষয়ে একমত ক্ষমতাসীন ও বিরোধী দল। ২০টি অধ্যাদেশের বিষয়ে আরও পর্যালোচনা করা হবে বলে জানিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের বিশেষ কমিটির সভাপতি জয়নুল আবেদিন। এ প্রসঙ্গে স্বরাষ্ট্র ও আইনমন্ত্রী জানিয়েছেন, সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে সংবিধান ও জুলাই সনদের বাইরে যায়নি বিশেষ কমিটি। অন্তর্বর্তী সরকারের মেয়াদে জারি হওয়া অধ্যাদেশ সংক্রান্ত ত্রয়োদশ জাতীয় সংসদের বিশেষ কমিটির মুলতবি বৈঠক বুধবার জাতীয় সংসদ সচিবালয়ের ক্যাবিনেটের কক্ষে অনুষ্ঠিত হয়। ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ১১৩টিতে সকল পক্ষ ঐক্যমত্যে পৌঁছেছে। সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে সংবিধান ও জুলাই সনদকে প্রাধান্য দেয়া হচ্ছে বলে জানান কমিটির সদস্য স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। জুলাই জাতীয় সনদকে আমরা এখানে প্রাধান্য দেব এবং সাংবিধানিকতা যাতে রক্ষা করা যায় সেই বিষয়টা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। জুলাই সনদ আমাদের কাছে অত্যন্ত স্পর্শকাতর এবং অত্যন্ত রেসপেক্টেড জায়গা। অধ্যাদেশগুলো পর্যালোচনায় সরকার তাড়াহুড়া করেছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর প্রতিনিধিরা। গণভোট বিল আনছেন ওনার এটা রহিতকরণের জন্য, তা আমরা এটা একমত হওয়ার প্রশ্নই আসে না। ওনারা তাড়াহুড়া করছেন অনেকটাই বলা যায়। তবে বিশেষ কমিটির সভাপতি জয়নুল আবেদিন বলেছেন, তাড়াহুড়ো নয়, সময়ের বাধ্যবাধকতা ধরেই কাজ হচ্ছে। যে সমস্ত অর্ডিন্যান্স রাষ্ট্রপতি কর্তৃক করা হবে এবং সেগুলো যদি পার্লামেন্ট বসার ১ মাসের মধ্যে আমরা যদি সেটাকে ভেটেট না করি, সেটাকে যদি আমরা আলোচনা করে যদি আমরা সেটা গ্রহণ না করি, তাহলে অটোমেটিক্যালি ল্যাপস হয়ে যাবে। ত্রয়োদশ জাতীয় সংসদের বিশেষ কমিটির বৈঠক ২৯শে মার্চ আবার বসবে। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। দেশের 18তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। বুধবার তার নিয়োগের প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়। নতুন বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠা অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালনে বদ্ধপরিকর বলে জানান রুহুল কুদ্দুস কাজল। আহমেদ সরোয়ারের রিপোর্ট। সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে এলএলবি ও এলএলএম ডিগ্রি অর্জন করে রুহুল কুদ্দুস কাজল ১৯৯৫ সালে ঢাকা জেলা ও দায়রা জজ আদালতের আইনজীবী হিসেবে আইন পেশা শুরু করেন। তিনি ১৯৯৬ সালে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে এবং ২০০৮ সালে আপিল বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। ২০২৩ সালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ তাকে সিনিয়র অ্যাডভোকেট হিসেবে স্বীকৃতি দেয়। রুহুল কুদ্দুস কাজল ২০০৬ সালে যুক্তরাজ্যের লিঙ্কনস ইন থেকে বারেট ল ডিগ্রি অর্জন করেন। বাংলাদেশ বার কাউন্সিলের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান ব্যারিস্টার কাজল একাধিকবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচিত সম্পাদক ছিলেন। বিগত সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে রাজপথে সক্রিয় ভূমিকা রাখেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের আইনজীবী হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিনামূল্যে আইনি সহায়তা দেন তিনি। সাংবিধানিক আইন সহ ফৌজদারি আইনে দক্ষ ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল আইন পেশার পাশাপাশি তিনি সাংবাদিক ও কূটনীতিক হিসেবেও কাজ করেছেন। বাংলাদেশের 18তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়ে বাংলা ভিশনকে জানান, আইনের শাসন প্রতিষ্ঠায় তার দায়িত্ব সঠিকভাবে পালন করে যাবেন। সময় দায়িত্ব পালন করছি, যে সময় 5ই আগস্ট পরবর্তী নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছেন এবং 12ই ফেব্রুয়ারি একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনাব তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের পথ চলা শুরু হয়েছে এবং মানুষ মনে করে যে সর্বক্ষেত্রে জনাব তারেক রহমান ইতিমধ্যে মানুষের মধ্যে যে ইমেজ সৃষ্টি করেছেন, আমাদের বিচার অঙ্গনও একইভাবে সেভাবে কাজ করুক। তো সেই প্রত্যাশার জায়গাটা পূরণ করাটা হবে অন্যতম লক্ষ্য, যেন মানুষ মনে করে যে না, বাংলাদেশের রাষ্ট্রের পক্ষে আমরা যারা দায়িত্ব পালন করব আদালতে এবং রাষ্ট্রের পক্ষে সরকারকে মতামত অপিনিয়ন দেওয়ার মাধ্যমে, সেক্ষেত্রে যেন আমরা সততার সঙ্গে মানুষের জনকল্যাণ
তাকে বিবেচনায় নিয়ে আমরা কাজটা করতে পারি। দলমতের ঊর্ধ্বে উঠে বিচার প্রার্থী ও রাষ্ট্রের জন্য কাজ করার কথাও জানান ব্যারিস্টার কাজল। যে বিচার প্রার্থী মানুষের যেন ন্যায় বিচার সুনিশ্চিত করা, রাষ্ট্রকে ডিফেন্ড করা, রাষ্ট্রের স্বার্থ হানি হয় এমন কোনো কাজের মধ্যে যেন কেউ লিপ্ত হতে না পারে সেটাকে প্রতিহত করা। আর সবচেয়ে বড় কথা, আগামী দিনের বাংলাদেশকে যে স্বপ্নের বাংলাদেশ হিসেবে আমরা দেখতে চাই এবং আইন এবং বিচারাঙ্গনের প্রতি যে মানুষের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা পূরণ করাটাই হবে অন্যতম কাজ এবং লক্ষ্য। আমি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির যে কলঙ্কজনক অধ্যায়ের শিকার হচ্ছে আমাকে কারাগারে যেতে হয়েছে, রিমান্ড কাটতে হয়েছে, এবং আমরা প্রত্যাশা করি যে এই সুপ্রিম কোর্টটা হবে নির্বিঘ্ন, নির্ঝঞ্ঝাট, এখানে কোনো দখলদারিত্ব থাকবে না। ব্যারিস্টার কাজলকে গত সরকারের রোশানলে পড়ে কারাগারেও যেতে হয়েছে। ঝিনাইদহের মহেশপুরে জন্ম নেওয়া ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সর্বশেষ নির্বাচিত সম্পাদক। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। আন্তর্জাতিক প্রসঙ্গ, যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেয়া 15 দফা শান্তি প্রস্তাব নাকচ করে দিয়েছে ইরান। উল্টো যুদ্ধ থামাতে ইরানের আগের দেয়া 5 দফা প্রস্তাব বাস্তবায়নের শর্ত জুড়ে দিয়েছে ইরান। এর আগে পাকিস্তানের মাধ্যমে ইরানের কাছে 15 দফার শান্তি প্রস্তাব পাঠান ট্রাম্প। এছাড়া ট্রাম্পের আলোচনার খবরও নাকচ করে দিয়েছে ইরান। দেশটির সামরিক বাহিনীর এক মুখপাত্র বলেন, ইরান নয়, যুক্তরাষ্ট্র নিজের সাথেই আলোচনা করছে। অভিযোগ করেন যুক্তরাষ্ট্র নিজেদের পরাজয়কে বিজয় হিসেবে ঘোষণা করছে। এর আগে ইরান প্রবলভাবে শান্তি চুক্তি চাচ্ছে বলে দাবি করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে মধ্যপ্রাচ্যে আরও মার্কিন সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে পেন্টাগন। এদিকে যুদ্ধবিরতির আলোচনা শুরুর পর বিশ্ববাজারে তেলের দাম আবারও কমে ব্যারেল প্রতি $100 নিচে নেমেছে। তবে আলোচনার মাধ্যমে থেমে নেই পাল্টাপাল্টি হামলা। টানা 26তম দিনের মতো ইরানের বিভিন্ন শহরে হামলা জারি রেখেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের জোট বাহিনী। এতে তেহরানের দক্ষিণাঞ্চল এলাকায় অন্তত 12 জন নিহত হয়েছে। লেবাননেও চলছে ইসরায়েলের হামলা আর হত্যাযজ্ঞ। ইসরায়েলের পাশাপাশি মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিসহ বিভিন্ন জ্বালানি ও বেসামরিক স্থাপনা লক্ষ্য করে পাল্টা আঘাতের তীব্রতা বাড়িয়েছে ইরান। 1971 সালের 25 মার্চের কালরাত্রি স্মরণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালিত হয়েছে। বুধবার সন্ধ্যায় স্মৃতি চিরন্তন চত্বরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর ABM ওবায়দুল ইসলামের নেতৃত্বে বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে মোমবাতি প্রজ্বলন ও শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। পরে উপাচার্য অধ্যাপক ডক্টর ABM ওবায়দুল ইসলামের সভাপতিত্বে স্মৃতি চিরন্তন চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে কালরাত্রি স্মরণে ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। সরবরাহ সংকট নেই, তবে প্যানিক বাইংয়ের কারণেই জ্বালানি তেল নিয়ে সমস্যা হচ্ছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি আতঙ্কিত হয়ে অতিরিক্ত তেল কেনা থেকে বিরত থাকতে জনগণের প্রতি আহ্বান জানান। ব্রিফিংয়ে প্রধানমন্ত্রী পলিসি ও স্ট্র্যাটেজি বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমকে কেন্দ্র করে একটা নিউ মিডিয়া প্রকল্প নেওয়া হচ্ছে। রিপোর্ট রিশান নাসরুল্লার। এই মন্ত্রণালয় বিএনপি সরকারের 1 মাসে বিভিন্ন মন্ত্রণালয়ের নেওয়া কার্যক্রম নিয়ে সংবাদ সম্মেলন করে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়। এই মন্ত্রণালয়ের মাননীয় সংবাদ সম্মেলনে বিএনপি সরকার ইশতেহার অনুযায়ী ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, সম্মানী ভাতা, খাল খনন সহ 46টি উদ্যোগ অর্জনের ফিরিস্তি তুলে ধরেন তথ্যমন্ত্রী। মব সন্ত্রাস দমন করে আইনের শাসন প্রতিষ্ঠা করা হবে বলেও জানান তিনি। কথা বলেন চলমান জ্বালানি তেল সংকট নিয়েও। গণমাধ্যমের বিভিন্ন রকম সংবাদ যেহেতু ছড়িয়ে পড়ে, বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে, সে কারণে একটা প্যানিক বাইং শুরু হয়েছে। এই প্যানিক বাইংটার কারণে সরকারকে একটা চাপের মধ্যে থাকতে হয় এবং আমাদের দেশের রাজনীতি এবং সমাজ ব্যবস্থার মধ্যে যেহেতু একদল লোক এই ধরনের পরিস্থিতিকে পুঁজি করতে পারে বা পুঁজি করতে চায়, সে কারণে আমাদেরকে এই প্যানিক বাইং মনোজগতের বিরুদ্ধে আপনাদের মাধ্যমে একটা জনসচেতনতা তৈরি করার উদ্যোগ গ্রহণ করা উচিত। সরকারের মিসম্যানেজমেন্টের চাইতে আমাদের এক ধরনের ভীতি এবং অসচেতনতা। আমি মানুষের এই প্যানিককে অসম্মান করছি না। বিশেষ করে যেমন আমি যদি বলি, যারা বাইক রাইডার আছেন তাদের তো জীবন জীবিকা এটার উপরে ডিপেন্ড করে। সো এটা আছে, কিন্তু আমাদের যদি সবাই মিলে একসাথে আমরা কনসাস না হই, আসলে এটা হবে না। এটা যতটা সমন্বয়হীনতা আমরা মনে করছি, আসলে মূলত সমন্বয়হীনতা খুব বেশি আছে
সেটা মনে করি না। তারপরও কোথাও কোথাও যদি এই ধরনের সমন্বয়হীনতা থেকে থাকে আমরা সেটা ফাইন্ড আউট করব এবং মানুষ যাতে তার জেনুইন ইনফরমেশনগুলো পায়। কৃত্রিম সংকট তৈরি করে অতিরিক্ত তেল সংগ্রহ বা মজুত করা থেকে বিরত থাকার আহ্বান জানান তথ্য ও সম্প্রচার মন্ত্রী। এ সময় প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি বিষয়ক উপদেষ্টা বলেন, সরকার বেশি দামে তেল কিনলেও প্রধানমন্ত্রীর নির্দেশে দাম বাড়ানো হচ্ছে না। এখনো পর্যন্ত কোনো ধরনের কোনো জ্বালানি মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত হয়নি। এমনকি পার্শ্ববর্তী রাষ্ট্রে জ্বালানির যে মূল্য আছে তার সঙ্গেও আমাদের মূল্যের বেশ ব্যবধান আছে এবং আমাদের যে সংকটকে মাথায় রেখে, যুদ্ধ সংকটকে মাথায় রেখে যে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, অর্থমন্ত্রীর নেতৃত্বে একটা মন্ত্রিপরিষদ কমিটি গঠন করা হয়েছে এবং তারা অত্যন্ত দক্ষতার সঙ্গেই এই সময়কার পরিস্থিতিকে একটা সুষ্ঠু ব্যবস্থাপনার মধ্যে এনেছেন। ফলে আমাদের এই মুহূর্তে কোনো সংকট নাই। আশা করি আমরা সংকটের মোকাবেলা করতে হবে না। আমরা অভ্যন্তরীণভাবে তেলের মূল্য বাড়িয়ে দিতে পারতাম, আমরা কিন্তু এখন অনেক বেশি মূল্যে তেল কিনছি। নতুন যে সাপ্লাই আসবে এগুলোর মূল্য অনেক বেশি হবে, কিন্তু আমরা এখনো পর্যন্ত যেহেতু আমাদের অর্থনীতিতে দীর্ঘদিন ধরে একটা ক্রাইসিস গেছে, আমাদের মানুষের বাইং ক্যাপাসিটি ভালো না, এখন আমরা যদি ইনফ্লেশন অনেক বেড়ে যায়, তেলের মূল্য বাড়ালেই তো আসলে ইনফ্লেশন বেড়ে যাবে। মালিকদের উদ্দেশ্যে বলতে চাই, তারা তো আসলে স্টোর করার যদি প্রবণতা কারো থাকে, তারা মনে করছেন যে দাম যে কোনো মুহূর্তে বেড়ে যাবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী স্পষ্টভাবে জানিয়েছেন জ্বালানির দাম বাড়ছে না, সুতরাং জ্বালানির দাম যেহেতু বাড়ছে না, এই স্টোর করে রাখার প্রবণতা আসলে তাদের জন্য খুব বেশি বেনিফিশিয়াল হবে না। সংবাদ সম্মেলনে গঠনমূলক সমালোচনা করে সরকারের ভুল ত্রুটি ধরিয়ে দিতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানান মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা। রিশান নাসরুল্লাহ, বাংলাভিশন, ঢাকা। দীর্ঘমেয়াদী কিডনি রোগে আক্রান্ত হয়ে বেঁচে থাকার আশা প্রায় ছেড়েই দিয়েছিলেন হতদরিদ্র এক যুবক, আর তাকে সুস্থ করে পাশে দাঁড়ালেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের একদল চিকিৎসক করলেন সফল কিডনি প্রতিস্থাপন। মায়ের দেয়া কিডনিতে বেঁচে ফিরলেন পরিবারের কাছে। বিস্তারিত জানাচ্ছেন হাসনাত জুবায়ের। দেশের প্রত্যন্ত অঞ্চলের এক যুবক দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগছেন। বেঁচে থাকার আশা প্রায় ছেড়েই দিয়েছিলেন। হঠাৎ আলোর দূত হয়ে এলেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের একদল চিকিৎসক, করলেন সফল কিডনি প্রতিস্থাপন। আর সার্বিক সহযোগিতায় ছিলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নেফ্রোলজি ও ইউরোলজি বিভাগের তত্ত্বাবধানে সফলভাবে একটি কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। সফল অস্ত্রোপচারের পর বুধবার ছাড়পত্র পান সেই রোগী। নেফ্রোলজি বিভাগের অধ্যাপক ডাক্তার মোহাম্মদ নজরুল ইসলামের অধীনে ভর্তি এই রোগীর কিডনি প্রতিস্থাপন সম্পন্ন করে বিশ্ববিদ্যালয়ের ইউরোলজি বিভাগ। ডোনারের থেকে কিডনি অপসারণ দলের নেতৃত্বে ছিলেন ইউরোলজি বিভাগের অধ্যাপক ডাক্তার তৌহিদ মোহাম্মদ সাইফুল ইসলাম দীপু। অন্যদিকে গ্রহীতার শরীরে কিডনি প্রতিস্থাপন দলের নেতৃত্ব দেন অধ্যাপক AKM খুরশিদুল আলম ও সহযোগী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম। লাকি এনাফ, আমরা সাধারণত এটা ট্রান্সপ্লান্ট করতে 3-4 মাস সময় লাগে, তাকে আমরা 2 মাসের মধ্যে করতে পারছি। এর কারণ হচ্ছে কি, তার মা খুব ফিট ছিলেন, অসুস্থ ছিলেন না, আর যে আইনি সব কিছু খুব তাড়াতাড়ি হয়েছে। আর আমাদের একটা ধারণা যে কিডনি ট্রান্সপ্লান্ট করে দেওয়া মানে আমি ভালো হয়ে গেলাম, আর না, কারণ তখন ইউরিন আউটপুট হয়, তার সব কিছু স্বাভাবিক হয়ে যায়। কিন্তু এদের কিডনিটা শরীরের মধ্যে টিকে থাকার জন্য কিছু ওষুধ খেতে হয়। কিডনি ট্রান্সপ্লান্টেশন, বাংলাদেশে যে কিডনি ট্রান্সপ্লান্টেশন সেটাকে বা লিভার ট্রান্সপ্লান্টেশন, এই ধরনের ট্রান্সপ্লান্টেশনকে উদ্বুদ্ধ করার জন্য বিভিন্ন সেক্টরেই যেমন মানুষকে কাজ করা উচিত এবং সেটি সরকারের পাশাপাশি যেমন যতগুলো আইনি প্রক্রিয়া আছে সেই আইনি প্রক্রিয়াগুলোকে আরও সহজীকরণ করা উচিত। কিডনি রোগে আক্রান্ত এই রোগী সম্পূর্ণভাবে ডায়ালাইসিসের উপর নির্ভরশীল ছিলেন। এর ব্যয় বহন করা রোগী ও তার পরিবারের জন্য প্রায় অসম্ভব হয়ে পড়ে। পরে রোগীর মায়ের আকুতিতে বর্তমান জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সহায়তায় কিডনি প্রতিস্থাপনের জন্য এবছরের 22 জানুয়ারি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন এই রোগী। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে সাকসেসফুলি ট্রান্সপ্লান্টেশনটা হয়েছে। এই হসপিটালের অত্যন্ত দক্ষ এবং অভিজ্ঞ সার্জন যারা আছেন, চিকিৎসক যারা আছেন, তাদের প্রতি আমি আমাদের এলাকাবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি। 28 জানুয়ারি মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক কিডনি প্রতিস্থাপনের সিদ্ধান্ত গৃহীত হয় এবং সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করে 2রা মার্চ রোগীর কিডনি প্রতিস্থাপনের সার্জারি সফলভাবে সম্পন্ন হয়, যেখানে সন্তানকে সুস্থ করে তুলতে কিডনি দান করেন তার গর্ভধারিণী মা। যখন আমার ছেলে কিডনি নষ্ট হয়ে গেছে, আমি নিজেই বলছি আমার রক্ত চেক আপ কর, যদি মিলে আমি নিজে দিব। রোগীর ছাড়পত্র প্রদানের সময় উপস্থিত ছিলেন রোগীকে আর্থিকভাবে সহযোগিতা প্রদানকারী জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। এ সময় তিনি সংশ্লিষ্ট চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ধন্যবাদ জানান এবং দেশে এ ধরনের জটিল চিকিৎসা সফলভাবে সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেন। হাসনাত জুবায়ের, বাংলাভিশন, ঢাকা।
সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। আজ ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। পূর্ণ প্রস্তুতি সম্পন্ন। উদ্ধারকারী জাহাজ হামজার সহায়তায় টেনে তোলা হলো দৌলতদিয়া ফেরিঘাটে ডুবে যাওয়া বাস। এ পর্যন্ত ১৪টি মৃতদেহ উদ্ধার। মন্ত্রিসভার বৈঠকে জ্বালানি পরিস্থিতি নিয়ে আলোচনা। আন্তর্জাতিক স্পট মার্কেট থেকে 2 কার্গো এলএনজি কেনার অনুমতি। যুদ্ধবন্ধে নিজের সাথে আলোচনা করছে যুক্তরাষ্ট্র, বলছে ইরান। প্রবলভাবে শান্তি চুক্তি চাচ্ছে তেহরান, দাবি ট্রাম্পের। নাকচ করেছে তেহরান। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ সকাল 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.news24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ।